স্যার চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ, আজকের ম্যাথটা খুবই ভয়ঙ্কর, অনেক বড় একটা ম্যাথ, তাই না বলো? আচ্ছা উদ্দীপকটা অনেক বড়। আচ্ছা যাই হোক, ওকে আমি জাস্ট একটু কভার করে দিই। আমরা জানি যে আবন্টন হিসাব যখন আমরা করব, ক্রেডিটের 3টা, ডেবিটে কয়টা? 5টা, টোটাল কয়টা? 8টা। তবে আবন্টনের তথ্যগুলো আবন্টনে বসানোর আগে আমরা মানে কী যেন চিন্তা করব, যে সমন্বয়ের পূর্বে, সমন্বয়ের পরে, এই টাইপের কোনো কথা বলছে কিনা। সমন্বয়ের পূর্বে বললে কি আবন্টনের তথ্য আবন্টনে আসবে, সমন্বয়ের পরে বললে আবন্টনের তথ্য আবন্টনে আসবে না। এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। আবার আমরা যখন মূলধন হিসাব করব, মূলধনের হিসাব মানে মূলধন হিসাব করার সময় কয়টা স্টেপ? 5টা, তাই না? ফার্স্টে কি মূলধনের ক্রেডিট দিকে প্রারম্ভিক মূলধন, দেন অতিরিক্ত মূলধন, দেন ডেবিটে কি নগদ উত্তোলন, দেন ডেবিটে আমরা কাকে বসাবো? আবন্টনের ক্রেডিট দফাগুলা, দেন মূলধনের ক্রেডিটে কাকে বসাবো? আবন্টনের ডেবিট দফাগুলা, রাইট? তবে আবন্টনের ডেবিট দফাগুলো মূলধনের ক্রেডিটে আনার সময় আমরা কি যেন চিন্তা করব, যে অংশীদার কোনো কিছু গ্রহণ করেছে কিনা। যদি অংশীদার কোনো কিছু গ্রহণ করে, নিয়ে নেয়, সেটা আবন্টন থেকে মূলধনে যাওয়ার কথা থাকলেও যাবে না। ধরো বেতন, আবন্টনের ডেবিট, দেন কোথায় বসবে? মূলধনের ক্রেডিট। যদি বেতন অংশীদার নিয়ে নেয় তাহলে আবন্টনের ডেবিটে বসবে, কিন্তু মূলধনের ক্রেডিটে যাবে না। এটা আমরা শিখেছিলাম, রাইট? আচ্ছা, এই তো আবন্টনে বসাবো কি বসাবো না, এটার জন্য আমরা কি চিন্তা করব? পূর্বে নাকি পরে? মূলধনে বসাবো নাকি বসাবো না, এটার জন্য কি চিন্তা করব? গ্রহণ করছে নাকি করেনি। এই তো মনে আসছে না? আচ্ছা, এগুলো আমি জাস্ট একটু রিভিউ করে নিলাম। এবার আসো আমরা কোয়েশ্চেনটা পড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে বলছে স্বপন, শোভন ও সুমি একটি অংশীদারি কারবারের 3জন অংশীদার। ওকে, তাহলে আমরা যে অংশীদারি ব্যবসা নিয়ে কথা বলতেছি, এই ব্যবসাটার ওনার কয়জন? 3জন। পার্টনার বা অংশীদার কয়জন? 3জন। প্রথমজনকে স্বপন, দ্বিতীয় শোভন, তৃতীয় সুমি। ওকে, এই সিকোয়েন্সটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত যথাক্রমে 12:13:16। তার মানে স্বপন পাবে কয় ভাগ? 12 ভাগ। শোভন 13, সুমি 16। তার মানে লাভ হোক লস হোক যাই হোক, টোটাল কয় ভাগ করা হবে? নো, 12 আর 13-তে কত হয়? 25। 25 আর 16-তে কত হয়? 41। তার মানে লাভ হোক ক্ষতি হোক যাই হোক, টোটাল কয়টা ভাগ করা হবে? 41টা ভাগ করা হবে। এই 41 ভাগের 12 ভাগ কে পাবে? স্বপন। 41 ভাগের 13 ভাগ কে পাবে? শোভন। 41 ভাগের 16 ভাগ কে পাবে? সুমি। বুঝতে পারছে? যারা বলতেছ 3 ভাগ করা হবে তারা কিন্তু ভুল বলতেছ। আচ্ছা, মানে 3 জনের মধ্যে ভাগ করা হবে, এবার সমানভাবে না। একজন 41-এর 12 ভাগ, আরেকজন 41-এর 13 ভাগ, আরেকজন 41-এর 16 ভাগ পাবে। আচ্ছা, এরপরে কি বললো? তার মানে এটা কি মুনাফার অংশ, রাইট? তো এই যে মুনাফার অংশ, এটা আমরা কোথায় বসাবো? আবন্টনের ডেবিট দিকে, অ্যান্ড দেন কোথায় নিয়ে যাব? মূলধনের ক্রেডিট দিকে, রাইট? আচ্ছা, এরপর কি বলছে? 2018 সালের 1 জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধনের পরিমাণ ছিল স্বপনের 1,80,000, শোভনের 1,60,000 এবং সুমির 1,40,000 টাকা। আচ্ছা, এখন বলো, এই যে মূলধন দেওয়া আছে, স্বপনের 1,80,000, শোভনের 1,60,000, সুমির 1,40,000, এই মূলধনগুলোকে আমরা কি নামে ডাকবো? প্রারম্ভিক মূলধন। কি নামে ডাকবো? প্রারম্ভিক মূলধন। কেন এটা প্রারম্ভিক মূলধন বলো তো স্যার? কারণ এটা হলো গিয়ে 2018 সালের 1 জানুয়ারির কথা, তাই না? তো পাগল হয়ে গেছে, এটা আমরা ফিক্স করে ডাকবো, মানে ওর মাথা পুড়ে গেছে। ও ও মানে স্বপ্নে, ও গভীর গভীর স্বপ্নে আচ্ছাদিত। ও যে ফিনান্স থেকে বেরোয় অ্যাকাউন্টিংয়ে চলে আসছে এটাও বুঝতেছে না। আচ্ছা ওকে, যাই হোক ভাই, বাদ দাও আমরাই। আচ্ছা, তো স্যার এগুলা যেহেতু জানুয়ারির 1 তারিখের মূলধন, দ্যাটস ওয়াই এগুলাকে আমরা কি বলবো? প্রারম্ভিক মূলধন। কি বলবো? আচ্ছা, প্রারম্ভিক মূলধন, এটার ঠিকানা কি? মূলধন হিসাবের ক্রেডিট। এটার ঠিকানা কি? তাহলে প্রারম্ভিক মূলধনগুলোকে আমরা কোথায় নিয়ে যাব? মূলধন হিসাবের ক্রেডিট দিকে নিয়ে যাব, রাইট? তো মূলধন হিসাবের ক্রেডিট দিকে আমরা কি নামে নিব? গুড, ব্যালেন্স বিডি। আমরা কিন্তু প্রারম্ভিক মূলধন নামে নিব না, এই প্রারম্ভিক মূলধনগুলোকে মূলধন হিসাবের ক্রেডিটে বসাবো কি নামে? ব্যালেন্স বিডি নামে।
তারিখ কত হবে? জানুয়ারির 1, ব্যালেন্স বিডি। ওকে, তো আমরা স্বপনের ঘরে কত বসাবো? 1,80,000, তাই না? শোভনের ঘরে 1,60,000, সুমির ঘরে কত? 1,40,000। আচ্ছা, স্বপন এবং সুমি, এখানে কিন্তু দুইজন বলছে, স্বপন এবং সুমি তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে যথাক্রমে 2,000 টাকা, 1,500 টাকা করে মাসিক বেতন পাবেন। ওকে, আচ্ছা এখানে আমরা একটু থামি। তাহলে এখানে কয়জন বলো তো? 2জন। 3জন পার্টনার, বাট 2জন, একজন হলো স্বপন, আরেকজনকে সুমি। এই 2জন পার্টনার কি করছে? সার্বক্ষণিক তারা দায়িত্ব পালন করে, অর্থাৎ ব্যবসায় তারা সার্বক্ষণিক সময় দেয়। দ্যাটস ওয়াই স্বপন প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পাবেন এবং সুমি প্রতি মাসে 1,500 টাকা করে বেতন পাবেন। তার মানে স্বপন আর সুমির কি এগুলা? বেতন। এখন বলো তো স্যার, বেতন ফার্স্টে কোথায় যায়? আবন্টনের ডেবিট। ফার্স্টে কোথায় যায়? আবন্টনের, অ্যান্ড দেন এগুলা কোথায় যায়? মূলধনের ক্রেডিট, তাই না? বলো। এখন বেতন আবন্টনের ডেবিটে বসানোর সময় আমরা কি চিন্তা করব? যে বেতন সমন্বয়ের পূর্বে নাকি সমন্বয়ের পরে আসে? যদি পূর্বে থাকে তাহলে বেতন আবন্টনের ডেবিটে বসবে, আর সমন্বয়ের পরে বললে বেতন আবন্টনের ডেবিটে বসবে না। আবার বেতন মূলধনে নেয়ার সময় আমরা কি চিন্তা করব? বেতন অংশীদার গ্রহণ করছে নাকি করে নাই। যদি না করে তাহলে বেতন মূলধনে যাবে, যদি বেতন অংশীদার গ্রহণ করে ফেলে তাহলে কি মূলধনে যাবে? যাবে না। তো দেখো, স্বপন আর সুমির বেতন আমরা আবন্টনের ডেবিটে বসালাম ধরো, দেন আবার এগুলাকে কি করব? মূলধনের ক্রেডিটে ট্রান্সফার করব। যেটা আবন্টনের ডেবিটে বসে সেটাই আবার কোথায় বসে? মূলধনের ক্রেডিটে বসে। আচ্ছা, এখন এখানে কি বলছে? স্বপন গ্রহণ করলেও, অর্থাৎ বেতন স্বপন গ্রহণ করছে, সুমি এখনো গ্রহণ করেনি। তাহলে বেতন স্বপন গ্রহণ করলেও বেতন সুমি গ্রহণ করেনি। ওকে স্যার, একদম লাস্টের লাইনটা আমি তোমাদের একটু পড়ে শোনাই। দেখো, ঋণের সুদ সমন্বয় করার পর কিন্তু অন্যান্য দফা সমূহ সমন্বয় করার পূর্বে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের নেট মুনাফা কত? 1,35,000 টাকা। তাহলে দেখো, এই যে আবন্টনের যতগুলো তথ্য আছে, এই 8টা তথ্যের মধ্যে সমন্বয়ের পর এটা এই অংশে কি আছে? ঋণের সুদ। তাহলে ঋণের সুদ সমন্বয় করার পর নেট মুনাফা দিয়ে দিস। তার মানে ঋণের সুদ এটা আবন্টনের ডেবিটে আসার কথা, বাট আসবে? আসবে না। বাট বাকি যারা আছে তারা সবাই কোন গ্রুপে? সমন্বয়ের পূর্বে। তার মানে ঋণের সুদ এটা আবন্টনের ডেবিটের বসানোর কথা, বাট আমরা বসাবো না, কারণ ঋণের সুদটা সমন্বয়ের পর নেট মুনাফা দিয়ে আছে। বাকি তথ্যগুলো আবন্টনে বসানোর কথা এবং আমরা বসাবো। কেন? কারণ বাকি সবাই সমন্বয়ের পূর্বের গ্রুপে আছে। তাহলে বলো তো, এই যে শোভন আর সুমি, স্বপন আর সুমি, তাই না? বলো, এই যে স্বপন আর সুমি তাদের যে বেতন, এই বেতনগুলো আবন্টনের ডেবিটে বসার কথা, বসবে নাকি বসবে না? বসবে, কারণ বেতন সমন্বয়ের পর মুনাফা দিছে, এই পূর্বে মুনাফা দিছে। দ্যাটস ওয়াই বেতন কিন্তু আবন্টনের ডেবিটে বসবে। এবার আসো, স্বপনের বেতন আবন্টনের ডেবিটে বসলো, দেন মূলধনে নেওয়ার সময় আমরা কি নিব না। কেন নিব না বলো তো? কারণ স্বপন বেতন গ্রহণ করে ফেলছে। তাহলে স্বপনের বেতন আবন্টনের ডেবিটে বসবে কিন্তু মূলধনে যাবে না। কেন যাবে না? কারণ স্বপন বেতন নিয়ে ফেলছে। আবার সুমির বেতন আবন্টনের ডেবিটে বসবে, দেন এটা মূলধনের ক্রেডিটে যাবে নাকি যাবে না? যাবে। কেন? কারণ সুমি তো বেতন গ্রহণ করে না। তাহলে দেখো, স্বপনের বেতন শুধুই আবন্টনের ডেবিটে বসবে, বাট মূলধনের ক্রেডিটে যাবে না, কারণ স্বপন বেতন গ্রহণ করে ফেলছে। সুমির বেতন আবন্টনের ডেবিটেও বসবে, মূলধনের ক্রেডিটেও বসবে, কারণ সুমি এখনো বেতন গ্রহণ করে নাই। সহজ না বলো? আচ্ছা, কনফিউজ হওয়ার কিছু আছে? আমরা কিন্তু বেসিকগুলো শিখে ফেলছি, তাই না? বলো। আচ্ছা, এরপরে কি বললো? স্বপন প্রত্যেক মাসের প্রথম তারিখে 1,200 টাকা, শোভন প্রত্যেক মাসের মাঝামাঝি 800 টাকা এবং সুমি প্রত্যেক মাসের শেষ তারিখে 600 টাকা করে কারবার হতে নগদ উত্তোলন করেছেন। আচ্ছা, এই যে স্বপন, শোভন, সুমি, হ্যাঁ, কারবার থেকে নগদ টাকা উত্তোলন করছে, এই নগদ উত্তোলনটা কোথায় যাবে? মূলধন হিসাবে ডেবিট দিকে যাবে। কোথায় যাবে? মূলধন হিসাবে ডেবিট দিকে যাবে, তাই না? বলো। আমরা তো জানি নগদ উত্তোলনটা কোথায় যায়? মূলধনের ডেবিটে যায়। পণ্য উত্তোলনটা কোথায় যায়? আবন্টনের ক্রেডিট, অ্যান্ড দেন মূলধনের ডেবিট, তাই না? বলো।
তো উত্তোলন বললে তোমরা একটু কনসিয়াস থাকবা, এটা কি নগদ উত্তোলন নাকি এটা পণ্য উত্তোলন। নগদ উত্তোলন বললে ডিরেক্ট মূলধনের ডেবিটে বসিয়ে দেব। পণ্য উত্তোলন বললে ফার্স্টে কোথায় বসাবো, আবন্টনের ক্রেডিট, অ্যান্ড দেন কোথায় যাবে, মূলধনের ডেবিট। তাহলে এখানে যা যা বললো, প্রথম তারিখে প্রতি মাসের 1200, হ্যাঁ, মাঝামাঝিতে 800, শেষ তারিখে 600 টাকা করে তারা নগদ উত্তোলন করছে। সো তাদের এই নগদ উত্তোলনগুলোকে আমরা মূলধনের ডেবিটে নিয়ে বসাবো। ওকে, অ্যান্ড দেন কি বললো বলো, মূলধন এবং উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। মূলধনের উপর বার্ষিক 5% হারে সুদ ধরতে হবে এবং উত্তোলনের উপরেও বার্ষিক 5% হারে সুদ ধরতে হবে। তাহলে এখানে কয়টা সুদের কথা বলছি, একটা কি মূলধনের সুদ, আরেকটা কি উত্তোলনের সুদ, রাইট। এখন তোমরাই বলো স্যার, এই যে মূলধনের সুদ, এটা অ্যাট ফার্স্ট কোথায় বসে, আবন্টনের ডেবিট, অ্যান্ড দেন এটা কোথায় চলে যায়, মূলধনের ক্রেডিট। তাহলে মূলধনের উপর আমরা যে 5% সুদ ধরবো, এই 5% সুদ অ্যাট ফার্স্ট আমরা কোথায় বসাবো, আবন্টনের ডেবিটে, তারপরে কোথায় বসাবো, মূলধনের ক্রেডিটে। বুঝতে পারতেছি? এরপরে আসো, উত্তোলনের উপর আমরা যে সুদটা ধরবো, এই উত্তোলনের সুদ অ্যাট ফার্স্ট আমরা কোথায় বসাবো, আবন্টনের ক্রেডিটে, অ্যান্ড দেন মূলধনের ডেবিট। ওকে, আচ্ছা। এরপরে বললো, বছরের মাঝামাঝি সময়ে শোভন 20,000 টাকা ঋণ স্বরূপ এবং স্বপন 50,000 টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে প্রদান করেছেন। আচ্ছা, এখানে কয়টা তথ্য, দুইটা। এক, বছরের মাঝামাঝি শোভন 20,000 টাকা কারবারের ঋণ হিসেবে প্রদান করছে। এই যে ঋণ, 20,000 টাকার ঋণ, এই, আচ্ছা বলতো ঋণ এটা কি আবন্টনে যাবে, নো। ঋণ কি মূলধনে যাবে, নো। তাহলে ঋণ এটা আলাদা একটা হিসাবই করতে হয়, ঋণের জন্য ঋণ হিসাব করতে হয়। তো আমাদের করণীয়র মধ্যে যদি বলে ঋণ হিসাব প্রস্তুত করো, ঋণ হিসেবে যাবে। আর যদি ঋণ হিসাব প্রস্তুত করতে না বলে, ঋণের কোনো কাজ নাই। এই যে বছরের মাঝামাঝি সময় যে ঋণ দিল, কে ঋণ দিল, শোভন। এই ঋণ কোথাও যাবে না, আবন্টনেও যাবে না, মূলধনেও যাবে না। ওকে, তবে একটা কথা মাথায় রাখবা, যদি ঋণ থাকে, ধরতে বলুক অথবা না বলুক, কোয়েশ্চেনে বলুক অথবা না বলুক, মাস্ট বি তোমাকে ঋণের সুদ ধরতে হবে। কি ধরতে হবে, ঋণের সুদ ধরতে হবে। এখন যদি পার্সেন্টেজ দিয়ে দেয় যে ঋণের উপর এত % সুদ ধরতে হবে, তাহলে যেই পার্সেন্টেজ দিবে প্রশ্নের মধ্যে, ওই অনুযায়ী তুমি সুদ ধরবে। আর যদি পার্সেন্টেজ দেয়া না থাকে, তাহলে 6% হারে সুদ ধরবা। ওকে, তাহলে এই তথ্যটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যদি ঋণ দেয়া থাকে বা কোনো অংশীদার ঋণ দিয়ে থাকে কারবারে, সেক্ষেত্রে ঋণের উপর মাস্ট বি সুদ ধরতে হবে। যদি উল্লেখ থাকে, উল্লেখিত হারে সুদ ধরতে হবে। আর যদি উল্লেখ না থাকে সুদের হারটা, সেক্ষেত্রে 6% হারে সুদ ধরতে হবে। ওকে স্যার। আর যেহেতু ঋণটা বছরের মাঝামাঝি, তার মানে আমরা 6% হারে কয় মাসের সুদ ধরবো, 6 মাসের, তাই না বলতো? আচ্ছা, এরপর বলছে স্বপন অতিরিক্ত 50,000 টাকা ব্যবসায় মূলধন হিসেবে সরবরাহ করছে। তাহলে এই যে অতিরিক্ত মূলধন 50,000 স্বপনের, বলতো অতিরিক্ত মূলধন এটা কোথায় যায়, মূলধন হিসাবে ক্রেডিট দিকে যায়, তাই না? অতিরিক্ত মূলধনটা কোথায় যায়, মূলধনের ক্রেডিট দিকে যায়। কি নামে যায়, নগদান হিসাব নামে। কি নামে? তাহলে আমরা এই 50,000 টাকাকে মূলধন হিসাবের ক্রেডিটে বসাবো। কি নামে বসাবো, নগদান হিসাব নামে বসাবো। ওকে স্যার। আচ্ছা, স্বপন শোভনকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিল যে, অর্থাৎ স্বপন একজন পার্টনার, সে শোভনকে কনভিন্স করার জন্য, পার্টনার হওয়ার জন্য কনভিন্স করতে গিয়ে কি করছে, একটা নিশ্চয়তা দিছে। কি নিশ্চয়তা, যে শোভন তার মূলধনের সুদ, ঋণের সুদ, লাভের অংশ, এই সমস্ত জিনিস বাদেও সে ব্যবসা থেকে কমপক্ষে কয় টাকা মুনাফা পাবে, 30,000 টাকা মুনাফা পাবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছ? তাহলে দেখো, আমি আবার এখানে বলি, তাহলে স্বপন শোভনকে নিশ্চয়তা দিয়েছে যে শোভন মুনাফার অংশ বাবদ মিনিমাম কয় টাকা পাবে। আচ্ছা, এখন ধরো শোভন 30,000 টাকা পেয়েছে, কোনো সমস্যা? আচ্ছা, শোভন ধরো 35,000 টাকা পেয়েছে, তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু শোভন যদি 28,000 টাকা পায়, তখন কি শোভন নিবে? নিবে না। তখন শোভনকে কত দিতে হবে, 30,000। তাহলে ঘাটতি কত, ওই 2,000 টাকা কি হবে জানো, এই স্বপনের মুনাফা থেকে কাটা যাবে।
যে নিশ্চয়তা দিয়েছে তার মুনাফা থেকে কি হবে, কাটা যাবে। এখন শোভনকে নিশ্চয়তা দিছে কে, স্বপন। তো যদি ঘাটতি পড়ে, যতটুকু ঘাটতি পুরাটাই স্বপনের মুনাফা থেকে কি হবে, কাটা যাবে। আর যদি দুইজনে মিলে নিশ্চয়তা দিত, তাহলে দুইজনের মুনাফা থেকেই কি হতো, কাটা যেত। আমাকে বুঝাতে পারছে? তাহলে আমরা দোয়া করবো যেন ঘাটতি মারতি না হয়। যা নিশ্চয়তা দিছে যেন তাই পায় বা তার চেয়ে বেশি পায়। কম পেলেই কি হয়ে যাবে, ওই যে ঘাটতি আবার নির্ণয় করতে হবে। মানে কম পেলে তোমাদের ম্যাথ ভুল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে, যেন না হয় সেটা। আচ্ছা এবার আসো প্লিজ। আচ্ছা তাহলে এটা কিন্তু আলাদাভাবে কোথাও যাবে না। এই যে নিশ্চয়তা দিল 30,000 টাকা, এটা কিন্তু আবন্টনে বা মূলধনে আলাদা করে কোথাও যাবে না। এটা একটা ইনফরমেশন জাস্ট, যে মুনাফার অংশ কমপক্ষে, শোভনের মুনাফার অংশ কমপক্ষে কত হওয়া উচিত, 30,000। যদি এর চেয়ে কম হয় তাহলে আমরা শোভনকে 30,000 টাকাই দিব, ঘাটতিটুকু স্বপনের কাছ থেকে কেটে রাখবো। আচ্ছা এরপরে বললো ঋণের সুদ সমন্বয় করার পর, ঋণের সুদ প্লিজ, ঋণের সুদ সমন্বয় করার পর, এই ম্যাথটা অনেক বড়, হ্যাঁ এটা কভার করতে হবে। ঋণের সুদ সমন্বয় করার পর কিন্তু অন্যান্য দফাসমূহ সমন্বয় করার পূর্বে 2018 সালে 31 তারিখে বা 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের নিট মুনাফা হয়েছিল 1,35,000 টাকা। তো নিট মুনাফা কত, 1,35,000। এই নিট মুনাফা কোথায় যাবে, আবন্টনের ক্রেডিট দিকে যাবে। কোথায় যাবে, আর কি কোথাও যাবে, নো। তাহলে নিট মুনাফা জাস্ট আবন্টনের ক্রেডিটে যায়, আর কোথাও যায় না। ওকে। আর সমন্বয়ের পর এই গ্রুপে আছে কি, ঋণের সুদ। তাহলে ঋণের সুদ কোথায় যাওয়ার কথা, আবন্টনের ডেবিট। এটা কি যাবে, নো। তাহলে ঋণের সুদ আবন্টনের ডেবিটে বসার কথা, বাট আবন্টনের ডেবিটে বসবে না। ঋণের সুদ আছে না নাই বলো তো, ইয়েস আছে। যেহেতু ঋণ আছে সেহেতু মাস্ট বি ঋণের সুদও আছে। কিন্তু ঋণের সুদ আবন্টনের ডেবিটে আমরা বসাবো না। কেন বসাবো না, কারণ ঋণের সুদ সমন্বয়ের পর নেট মুনাফাটা দিয়ে দিছে, তাই। বুঝতে পারছি? ওকে। তাহলে আমরা এতক্ষণ যে এত কথা বললাম, এই কথার আলোকে আসলে আমরা একটা খসড়া করি, হ্যাঁ, যে আমরা যে ম্যাথ করব ম্যাথের একটা খসড়া করে ফেলি। আচ্ছা আমরা ফার্স্টে কি করব, আবন্টন হিসাব, রাইট। তো আবন্টনের একটা ডেবিট দিক, আরেকটা কি ক্রেডিট দিক। এখন বলো আবন্টনের ক্রেডিটে কি আসার কথা, নেট মুনাফা আছে না নাই, আসবে নাকি আসবে না, আসবে, নেট মুনাফা আসবে। দেন কি আসার কথা, উত্তোলনের সুদ। আচ্ছা বলো উত্তোলনের সুদ আছে না নাই, আসবে নাকি আসবে না, আসবে। 3 কি আসার কথা, পণ্য উত্তোলন। কি আসার কথা বলো, আমাদের এই কোয়েশ্চেনে কোথাও পণ্য উত্তোলন নিয়ে কথা বলছে নাই। যদি পণ্য উত্তোলন না থাকে তাহলে আমি কি বাসার থেকে আনবো? তার মানে পণ্য উত্তোলন এখানে আসবে না। তাহলে আবন্টনের ক্রেডিটে কয়টা আইটেম বসার কথা, 3টা, বাট আমরা বসাবো কয়টা, 2টা। কাকি স্কিপ করলাম, কেন করলাম, কারণ এটা প্রশ্নে নাই। ওকে, আমাদের মাথায় থাকবে কিন্তু প্রশ্নে নাও থাকতে পারে। হ্যাঁ, এবার আসলে আমরা আবন্টনের ডেবিটে চলে আসি। তো আবন্টনের ডেবিটে অ্যাট ফার্স্ট আমরা কাকে বসাই, মূলধনের সুদ আছে না নাই, আছে। তাহলে আমরা মূলধনের সুদকে বসাবো। ওকে স্যার। দেন কি বসানোর কথা, ঋণের সুদ। আচ্ছা বললো ঋণের সুদ প্রশ্নে আছে না নাই, আছে। কিন্তু আমরা কি আবন্টনের ডেবিটে বসাবো না, আছে, বাট আমরা বসাবো না। কেন বসাবো না, কারণ যে ঋণের সুদটা সমন্বয়ের পর নেট মুনাফা আছে, তা থাকা সত্ত্বেও কি না, পণ্য উত্তোলন নাই তাই বসাই নেই। কিন্তু ঋণের সুদ থাকার পরেও কি বসাবো না, কেন, কারণ ঋণের সুদ সমন্বয়ের পর মুনাফা দিয়েছে। ওকে, দেখো আমি এই যে এতবার কেন বলতেছি, তোমাদের যেন কোনো রকম কনফিউশন না থাকে। আমার সর্বোচ্চ এফোর্টটুকুই আমি দিতেছি। হ্যাঁ, তো তোমরা যারা এই যে আমার মানে মেথডটাকে ফলো করবা, হ্যাঁ, মানে অগা সগা বগা যাই হোক, হ্যাঁ ইনশাল্লাহ পারবা। আর তুমি তো পারবা, তোমার বাসার কাজের বুয়ারে না বসা করে রাখলে সেও পারবে, তাই না বলো, সত্যি না মিথ্যা? ট্রু। এবার আসো, তাহলে মূলধনের সুদ আমরা বসাইলাম, ঋণের সুদকে স্কিপ করলাম। তারপরে কি আসার কথা বলো, বেতন। বেতন আছে না নাই, আছে। তাহলে বেতন বসবে নাকি বসবে না, বসবে। এরপরে কি বসার কথা, কমিশন। কমিশন কি বসবে না, কেন বসবে না, কারণ কমিশন তো আমার প্রশ্নে নাই, সো এটা বাদ, স্কিপ। এরপরে কি বসবে বলো, মুনাফার অংশ। তাহলে দেখো স্যার, আমরা জানি ইউজুয়ালি আবন্টনের ক্রেডিটে কয়টা আইটেম থাকে, বাট আমরা বসাবো কয়টা, 2টা। এবং আবন্টনের ডেবিটে কয়টা আইটেম থাকে, 5টা, বাট আমরা বসাবো 3টা। ওকে, ম্যাথ করার আগে আমরা একটা কি করে নিলাম, এটা খসড়া করে নিলাম, একটা
মানে মেন্টাল সেট আপ নিয়ে নিলাম যে আমি অঙ্কটা করতে গেলে এমনি এমনি এমনি, ইয়াস, ব্রেন স্টর্মিং। আচ্ছা এবার আসো আমরা মূলধন হিসাব করব। আচ্ছা যখন আমরা মূলধন হিসাব করব, ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ থাকবে না বলো? ওকে, তাহলে আমার প্রথম কাজ কি? প্রারম্ভিক মূলধনকে, আচ্ছা ব্যালেন্স বিডিকে বসানো। বলো ব্যালেন্স বিডি আছে না নাই? মানে প্রারম্ভিক মূলধনকে ক্রেডিটে বসানো, আছে না নাই? বসাবো নাকি বসাবো না? আচ্ছা 2 নম্বর কাজ কি? অতিরিক্ত মূলধনকে বসাবো। বা আচ্ছা আমি এটা এভাবেই লিখি, প্রারম্ভিক মূলধন আছে, বসাবো। দ্বিতীয় কাজ কি? অতিরিক্ত মূলধন আছে না নাই? বসাবো নাকি বসাবো না? 3 নম্বর কাজ কি? নগদ উত্তোলন আছে না নাই? আছে, বসাবো নাকি বসাবো না? বসাবো। 4 নম্বর কাজ আবন্টনের ডেবিটগুলোকে নিয়ে কোথায় বসাবো? মূলধনের ক্রেডিটে। তাহলে আবন্টনের ডেবিট দফা না, বলো বসাবো না? ইয়েস। অ্যান্ড লাস্ট ওয়ান কি? আবন্টনের ক্রেডিট দফাগুলোকে, হ্যাঁ মূলধনের ডেবিট। তাহলে আবন্টনের আছে না নাই? আছে। তাহলে আবন্টনের কি লিখবো? ক্রেডিট দফ। তাহলে আমরা যখন আবন্টন হিসাব করব, আবন্টনে এই আইটেমগুলো আসবে। যখন আমরা মূলধন হিসাব করব, মূলধনের মধ্যে এই আইটেমগুলো আসবে। ওকে স্যার, আমরা কি সবাই বুঝতে পারতেছি? ওকে, চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ আচ্ছা, তো ফার্স্ট আমরা ক করব, রাইট? ক কি বললো? যে অংশীদারদের উত্তোলনের সুদ, ঋণের সুদ ও মূলধনের সুদ নির্ণয় করো। কয়টা কাজ? ফার্স্ট উত্তোলনের সুদ, 2 মূলধনের সুদ ও ঋণের সুদ, দেন মূলধনের সুদ। আচ্ছা তার মানে দেখো এই অঙ্কটা কিন্তু আসলে এমন ছিল না, আমি একটু মডিফাই করে নিয়েছি ম্যাথটাকে, যে একটা ম্যাথ দিয়ে তুমি যেন অনেক কিছু শিখতে পারো। হ্যাঁ, একটু মডিফাইড। এটা পারা মানে কি জানো? এটা পারা মানে মোটামুটি তুমি ছোটোখাটো একটা টিচার হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝছো? পরে আচ্ছা ওকে ফাইন, আমরা ফার্স্টে অংশীদার আমরা ক করতেছি। হ্যাঁ, অংশীদারদের প্লিজ স্যার উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করতেছি। হ্যাঁ, অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করতেছি। হ্যাঁ আচ্ছা স্যার প্লিজ তোমাদেরকে একটা কথা বলি, তুমি যখন উত্তোলনের সুদ নির্ণয় করবা, হ্যাঁ তখন একটু দেখবা উত্তোলনটা কিভাবে দেয়া আছে। মানে ইউজুয়ালি উত্তোলনটা কিভাবে দেয়া থাকে জানো? আচ্ছা 1 নম্বর কথা, উত্তোলনের উপর আমরা যখন সুদ ধরবো, আমরা কি সকল ধরনের উত্তোলনের উপর সুদ ধরবো? নো, আমরা জানি উত্তোলন কয় ধরনের হয়, একটা কি নগদ আর একটা কি পণ্য। আমরা কিন্তু কখনোই পণ্য উত্তোলনের উপর সুদ ধরবো না, অলওয়েজ কার উপর ধরবো? নগদ উত্তোলনের উপর সুদ ধরবো। ওকে স্যার, এখন নগদ উত্তোলনটা যদি মোট আকারে দেয়া থাকে, যে তুমি বছরে মোট 10,000 টাকা নগদ উত্তোলন করেছো, বা বছরে মোট নগদ উত্তোলনের পরিমাণ 10,000 টাকা, তবে নগদ উত্তোলনটা মোট আকারে দিয়ে দিস, তখন আমরা কি করি? ধরো বছরে মোট নগদ উত্তোলনের পরিমাণ কত? 10,000। তোমাকে কি করতে হবে? 10% সুদ ধরতে হবে। এখন আসো, এই যে বছরে মোট নগদ উত্তোলনের পরিমাণ 10,000, সুদ ধরতে হবে কয় পার্সেন্ট? তো এই যে বছরের মোট নগদ উত্তোলন 10,000, এই 10,000 টাকা কবে উত্তোলন করছো সেটা কি বলছে? বলে নাই। যদি না বলে তাহলে আমরা 6 মাসের সুদ ধরি। কয় মাসের? 6 মাস। তাহলে দেখো নগদ উত্তোলনের উপর সুদ ধরার ক্ষেত্রে নগদ উত্তোলনটা যদি মোট আকারে দেয়া থাকে, অর্থাৎ বার্ষিক নগদ উত্তোলন একসাথে দিয়ে দেয়, তাহলে আমরা কি করব? ওই মোট উত্তোলনের উপরে 6 মাসের সুদ ধরবো। কয় মাসের? আর যদি বলে যে তুমি 1 এপ্রিল 10,000 টাকা উত্তোলন করছো, তাহলে বলো তোমার মোট উত্তোলন কত? 10,000, সুদ ধরবা কয় পার্সেন্ট? এই মোট উত্তোলনের তারিখ দেয়া আছে না নাই? আছে। কত? 1 এপ্রিল। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস? 9 মাস। তাহলে আমরা কয় মাসে সুদ ধরবো? তাহলে দেখো মোট নগদ উত্তোলনের উপর আমরা কখনো 6 মাসের সুদ ধরি, আবার কখনো কখনো আমরা তারিখ অনুযায়ী ধরি। এখন মোট উত্তোলনের যদি তারিখ দিয়ে দেয়, তো তারিখ অনুযায়ী ধরবা, যেমন 1 এপ্রিল মোট উত্তোলন 10,000 টাকা, তার মানে 10,000-এর উপর আমরা 9 মাসের সুদ ধরতেছি। সারা বছরের মোট উত্তোলন 10,000 টাকা, তারিখ আছে, তাহলে আমরা কয় মাসের সুদ ধরতেছি? 6 মাস। এটা হলো উত্তোলনের সুদ নির্ণয়ের একটা ফর্মুলা। হ্যাঁ, এখন আসো, অনেক সময় মোট নগদ উত্তোলন না দিয়ে মাসিক নগদ উত্তোলন দিয়ে দিতে পারে।
অনেক সময় মোট নগদ উত্তোলন না দিয়ে কি দিতে পারে, মাসিক আকারে দিতে পারে। তো যদি মাসিক আকারে দেয় তখন কিন্তু আমরা এইভাবে উত্তোলনের সুদ ধরবো না। তখন কীভাবে ধরবো, দেখো মাসিক উত্তোলন কত, 10,000 গুণ সুদের হার কত, 10% গুণ আমরা হয় 13 লিখব অথবা 12 লিখব অথবা 11 লিখব, ভাগ দিব কত দিয়ে, 2 দিয়ে। এই ফরম্যাটটাকে আমরা ফলো করব। বুঝছি নাকি বুঝি নাই? এই ফরম্যাটটা কখন ফলো করবা, যদি বার্ষিক নগদ উত্তোলন দেয়া থাকে। যদি বার্ষিক নগদ উত্তোলন না দিয়ে মাসিক নগদ উত্তোলন বলে তখন কিন্তু এই ফরম্যাট না, তখন ফরম্যাট হবে এটা, যে মাসিক উত্তোলন বা মাসিক নগদ উত্তোলন গুণ সুদের হার গুণ হয় 13 নয়তো 12 নয়তো 11 ডিভাইডেড বাই 2। না এটা ইচ্ছা না স্যার, এত স্বাধীনতা নেই। মাই লাইফ মাই রুলস, ওই রকম মাই ম্যাথ মাই রুলস করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা বাপের বাড়ি না, এটা শ্বশুর বাড়ি, নিয়মকানুন মানতে হবে। আচ্ছা ওকে স্যার, এখন দেখো, এখন বলে এই যে 13 তুমি কখন 13 লিখবে, আবারও বলি এই ফরম্যাটটা কখন, যদি উত্তোলনটা মাসিক আকারে থাকে। ওকে আচ্ছা, তাহলে মাসিক এই যে 10,000 এটার নাম কি স্যার, মাসিক নগদ উত্তোলন, রাইট? এই 10%-এর নাম কি, সুদের হার, রাইট? এই যে 13 এটা কখন জানো, যদি বলে প্রতি মাসের শুরু, প্রতি মাসের শুরুতে তুমি 10,000 উত্তোলন করছো, তাহলে তুমি তখন কত দিয়ে গুণ দিবা, 13। আচ্ছা যদি বলে প্রতি মাসের মাঝামাঝি, এই 10,000 টাকা তুমি উত্তোলন করছো বাট প্রতি মাসের মাঝামাঝি, তখন কত দিবা, 12। আর যদি বলে প্রতি মাসের শেষে, তাহলে তুমি কি দিবা, 11। দেখো আমরা প্রতি মাসে যদি উত্তোলন করি তাহলে বছরে কয়বার উত্তোলন করব, 12 বার, স্বাভাবিক। এক বছরে কয় মাস, 12 মাস। আমি যদি প্রতি মাসে উত্তোলন করি তাহলে বছরে কয়বার উত্তোলন করব, 12 বার। তাহলে ইউজুয়ালি এখানে কত হওয়ার কথা, 12 হওয়ার কথা হবে যদি এটা মাঝামাঝি বলে। আর যদি বলে শুরু, তাহলে যা হওয়ার কথা তার চেয়ে 1 বেশি হবে, তার মানে কত হবে, 12 হওয়ার কথা হবে কত। যদি বলে শেষে, তাহলে যা হওয়ার কথা তার চেয়ে 1 কম হবে, তাহলে কত হওয়ার কথা, 12 কিন্তু হবে 11। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা তুমি বলো এক বছরে কয় মাস, 12 মাস না? আমি যদি প্রতি মাসে উত্তোলন করি তাহলে কয়বার উঠাবো, তাহলে এখানে সব সময় কত হওয়ার কথা, সব সময় কিন্তু 12 হওয়ার কথা, বাট সবসময় 12 হবে না, কখনো 12 হবে, কখনো 12-র চেয়ে 1 বেশি হবে, কখনো 12-র চেয়ে 1 অর্থাৎ কখনো 13 হবে, কখনো 11 হবে। তো কথা হলো কখন 12 হবে, যদি বলে প্রতি মাসের মাঝামাঝি। আর কখন 13 হবে, 12-র চেয়ে 1 বেশি হবে, যদি বলে প্রতি মাসের শুরু। কখন 1 কম হবে, যদি বলে প্রতি মাসের শেষে। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ ইয়েস, প্রতি মাসে মানে ওই যে মাঝামাঝি 12 ধরে নিবা, যে সে প্রতি মাসে 10,000 টাকা উত্তোলন করছে, মাঝামাঝি শুরু শেষ কিছুই বলে নাই, তখন 12 ধরে নিবা। কিন্তু যদি মেনশন করে প্রতি মাসের শুরু মাঝামাঝি শেষ, তখন এইভাবে। আচ্ছা আমি এই ফর্মুলাটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে কখন 13, কখন 12, কখন 11। তাহলে প্রতি মাস যদি বলে তাহলে আমরা বুঝে নিলাম এক বছরে কয় মাস, তো আমরা 12 বসাবো মাঝামাঝি হলে। আর যদি প্রতি মাসের শুরু বলে যা হওয়ার কথা তার চেয়ে 1 বেশি অর্থাৎ 13, যদি প্রতি মাসের শেষে বলে যা হওয়ার কথা তার চেয়ে 1 কম অর্থাৎ 11। আচ্ছা যদি এইভাবে বলে যে প্রতি 2 মাস পর পর সে উত্তোলন করছে, তাহলে বলো 2 মাস পর পর যদি উত্তোলন করে বা প্রতি 2 মাস শেষে যদি উত্তোলন করে, তাহলে কি 12 বার উত্তোলন করবে, কয়বার, তাহলে কত হওয়ার কথা, 6 হওয়ার কথা। কিন্তু আমরা কি 6 লিখবো, কারণ কি ওই যে মাঝামাঝি তো বলে না, বলছে প্রতি 2 মাস পর পর অর্থাৎ প্রতি 2 মাস শেষে উত্তোলন করছে, তাহলে কত হওয়ার কথা, 6। তাহলে শেষে বললে কি যা হওয়ার কথা তার চেয়ে 1, তাহলে কত লিখবো। এখন অনেকে তোমার মুখস্থ করাবে। হ্যাঁ আচ্ছা দেখো তো 13-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 13 ভাগ 2 কত হয়, 6.5। 12-কে 2 দিয়ে ভাগ দিলে কত, 6। 11-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 5.5। অনেকে এইগুলো তোমাকে মুখস্থ করাবে। ভাই আমাকে কি খেয়ে দেওয়া কাম নাই, আমি আজেরা জিনিস মুখস্থ করবো। আবার বলে যে 2 মাস পর পর যদি হয়, তাহলে 2 মাস পর পর হলে 5 হবে না, এখানে 6 হওয়ার কথা, বাট হবে কত, 1 কম হবে, পর পর শেষে বলছে 2 দিয়ে ভাগ দিলে কত হয়,
তাই না? তো এই পয়েন্টগুলো মুখস্থ করার কোনো মানে হয়? অবভিয়াসলি নট। তাহলে আমি তোমাদেরকে আবারও বলি, প্রতি মাসে উত্তোলন করা হয়েছে, কত হবে? 12। শুরু শেষ মাঝামাঝি কিছু বলেনি। প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করা হয়েছে 12। প্রতি মাসের শুরুতে বললে 12 হওয়ার কথা, এক বেশি 13। প্রতি মাসের শেষে বললে 12 হওয়ার কথা, এক কম, কত? 11। এই সেম ফরম্যাটটাই আমরা অন্যদের বেলাও খাটাইতে পারি। যেমন প্রতি 3 মাস পর পর উত্তোলন করা হয়েছে, তাহলে 3 মাস পর পর যদি উত্তোলন করে তাহলে কয়বার করবে? কিন্তু আমরা কি 4 বসাবো? ওই যে পর পর শেষে, দ্যাটস ওয়াই 4 হওয়ার কথা, বসাবো কত? প্রতি 4 মাস পর পর উত্তোলন করছে, কয়বার উত্তোলন করছে? তাহলে 3 বসানোর কথা, বসাবো কত? 2, তাই না? প্রতি 2 মাস পর পর উত্তোলন করছে, তাহলে কত বসানোর কথা? কিন্তু বসাবো অবভিয়াসলি প্রত্যেকের ক্ষেত্রে নিচে কত হবে? এই 2 কিন্তু 2 থাকবে, মাসিক বলুক, ত্রৈমাসিক বলুক, অর্ধবার্ষিক বলুক, হ্যাঁ দ্বিমাসিক বলুক, যাই বলুক, নিচের 2 কিন্তু 2 থাকবে। এটা কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোথায়? এইখানে 13, 12, 11, 5 হইতে পারে, হ্যাঁ 3 হইতে পারে, এরকম। ওকে স্যার, আমরা কি বুঝতে পারলাম? গুড। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়ম। হ্যাঁ, এখন স্যার তোমরা বলো তো, এই যে আমরা যে ম্যাথটা করতেছি, আমাদের এই ম্যাথের মধ্যে একটু তাকাও, এখানে স্বপন প্রত্যেক মাসের প্রথম তারিখে 1200 করে উত্তোলন করছে। তাহলে স্বপন কি মোট 1200 উত্তোলন করছে, না প্রতি মাসে 1200 উত্তোলন করছে? প্রতি মাসে। তাহলে ওর সূত্র কি এই প্যাটার্নের হবে না এই প্যাটার্নের হবে? নিচের প্যাটার্নটা হবে। না সিম্পল, আমরা সবাই বুঝে গেছি, তাই না? কোন প্যাটার্নটা হবে বলো তো? এই নিচের প্যাটার্নটা হবে। এবং এই প্যাটার্নে আমরা এই যে 10,000-এর জায়গায় কত বসাবো বলো তো স্যার? 10,000-এর জায়গায় কত বসাবো? 1200। সুদের হার কত? 5% নাকি? 5% না? আচ্ছা, আর বলো তো, এই যে সে যে প্রতি মাসে উত্তোলন করলো, প্রতি মাসের কখন উত্তোলন করলো? প্রথম তারিখ, মানে কি শুরু। তাহলে এখানে কত বসাবো? 13 বসাবো। আমরা কিন্তু এইগুলা বসাবো না, বসাবো কত? 13, তাই না বলো? আবার তুমি যদি শোভনের কথা চিন্তা করো, শোভন প্রত্যেক মাসের মাঝামাঝি 800 টাকা উত্তোলন করছে, তাহলে শোভনেরটা কীভাবে হবে? এই প্যাটার্ন না এই প্যাটার্ন? নিচের প্যাটার্ন। এখানে কত হবে? 800 গুণ 5%। এখানে কি হবে? যেহেতু মাঝামাঝি বলছে, তাহলে কত? 12। আবার তুমি দেখো সুমির কথা, সুমি প্রত্যেক মাসের শেষে 600 টাকা উত্তোলন করছে, তাহলে সুমির কোন প্যাটার্নটা হবে? এটা না এটা? নিচেরটা। এখানে কত হবে? 600, তাই না বলো? কত হবে? 600 গুণ 5%। এখানে শেষে বলার কারণে কত হবে? সকল ক্ষেত্রে নিচে কত থাকবে? 2। তাহলে দেখো এই যে মেথডটা, এটা অনেকেই না ধরতে পারে না, যে আমি উত্তোলনের সুদ কখন এই প্যাটার্নে আর কখন এই প্যাটার্নে, কখন 6 মাস ধরবো, কখন 9 মাস ধরবো, কখন এইভাবে ধরবো। পুরো কাহিনীটা বুঝছো তো? সহজ না? তাহলে আমরা এখন অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করবো। ওকে, তো চলো করে ফেলি। ফার্স্টে কে বলো? স্বপন। আচ্ছা, স্বপন ইকুয়াল, তাহলে ফর্মুলার মধ্যে ফার্স্টে আমরা কি লিখব? মাসিক উত্তোলন, রাইট? মাসিক উত্তোলনের পরিমাণ, তাই না? গুণ দিব কি দিয়ে? সুদের হার। গুণ দিব, স্বপন শুরুতে উত্তোলন করছে প্রথম তারিখে, তাহলে কত হবে বলো তো? 13, তাই না? ডিভাইডেড বাই 2। তাহলে স্বপনের মাসিক উত্তোলন কত? এই যে এখানে না, স্বপন 1200 টাকা গুণ উত্তোলনের সুদের হার 5% গুণ 13/2 ইকুয়াল, আচ্ছা সবাই তুলে ফেলো, 1200 গুণ 5% গুণ 13 ইকুয়াল ভাগ 2, 390 টাকা। 390 টাকা। আচ্ছা, আমরা স্বপনেরটা পেলাম, এরপরেরটা হলো শোভন। শোভন ইকুয়াল সেম ফর্মুলা, জাস্ট 13-র জায়গায় 12 হবে মাঝামাঝি বলার কারণে। তাহলে শোভন প্রতি মাসে উত্তোলন করেছে কত? 800 গুণ সুদের হার 5% গুণ, যেহেতু শোভন মাঝামাঝিতে উত্তোলন করছে তাই এখানে 13-র জায়গায় 12 ডিভাইডেড বাই 2। 800 গুণ 5% গুণ 12 ইকুয়াল 480 ভাগ 2, তাহলে হয় 240 টাকা। ওকে, শোভন গেল।
এরপরে কে? সুমি। সুমি ইকুয়াল সেম, সুমির মাসিক উত্তোলন কত? 600 গুণ সুদের হার 5% গুণ সুমি প্রতি মাসের শেষে উত্তোলন করছে, তাই 11 ডিভাইডেড বাই 2। 600 গুণ 5% গুণ 11 ভাগ 2, 165 টাকা। 165 টাকা। ওকে স্যার, তাহলে আমরা কি উত্তোলনের সুদ পেলাম? পেলাম? কঠিন? নো। আচ্ছা, তো এটা এক। এবার আসো আমরা 2 করি। আচ্ছা 2 কি করতে বলছে? ঋণের সুদ, রাইট? আচ্ছা ঋণ কে দিয়েছে বলো তো? ঋণ তো আর সবাই দেয় নাই, বছরের মাঝামাঝি সময়ে শোভন ঋণ দিয়েছে কত? 20,000। আচ্ছা যেহেতু মাঝামাঝিতে ঋণ দিয়েছে 20,000, সো আমরা 6 মাসের সুদ ধরবো, এটা তো বুঝলাম। কত পার্সেন্ট সুদ ধরবো সেটা কি বলছে? না বললে কয় পার্সেন্ট ধরতে হয়? 6%। তার মানে 20,000 টাকার উপর 6% হারে 6 মাসের আমরা সুদ ধরবো, তাই না বলো? আচ্ছা তাহলে শোভনের ঋণের সুদ, শোভনের ঋণের সুদের পরিমাণ ইকুয়াল, আচ্ছা সুদের পরিমাণ ইকুয়াল, তাহলে শোভন ঋণ দিয়েছে কত? 20,000 টাকা। যেহেতু সুদের হার উল্লেখ নাই তাই 6% সুদ ধরবো, যেহেতু মাঝামাঝি বলছে বছরের তাই 6 মাসের ধরবো। ওকে স্যার, তাহলে 1200 গুণ 6/12 ইকুয়াল 600 টাকা। তো আমরা শোভনের ঋণের সুদের পরিমাণ পেয়ে গেলাম কত টাকা? 600 টাকা। ওকে, এখন আমাদেরকে কি বললো? আচ্ছা মূলধনের সুদ নির্ণয় করো। এখন আমরা মূলধনের সুদ নির্ণয় করব। ওকে, আমি এগুলো মুছে দিই। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে লিখি 3, মূলধনের সুদের পরিমাণ নির্ণয়। মূলধনের সুদের পরিমাণ নির্ণয়। ওকে, ফার্স্টে আমরা কার ঋণের পরিমাণ নির্ণয় করব? স্বপনের। স্যার একটু বলি, মূলধনের উপর আমরা 5% হারে সুদ ধরব। প্রারম্ভিক মূলধন বছরের শুরুতে দেওয়া হয়, তাই পুরো বছরের সুদ ধরব। আর অতিরিক্ত মূলধন কি বছরের শুরুতে দেওয়া হয় না, যেদিন দেওয়া হয় ওই দিন থেকে সুদ ধরব। ওকে, সিম্পল। প্রারম্ভিক মূলধন তো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কাজে লাগতেছে, ব্যবসায় থাকতেছে, তাই পুরো 1 বছরের সুদ। বাট অতিরিক্ত মূলধন কি জানুয়ারি থেকে? না, যেদিন থেকে ওই দিন থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত কি দিব? সুদ ধরব, তাই না বলো? আচ্ছা এখন আসো, অতিরিক্ত মূলধন কে দিয়েছে বলো তো? স্বপন দিয়েছে, তাই না? তাহলে আসো, স্বপনের প্রারম্ভিক মূলধন কত? 1,80,000। এই যে প্রারম্ভিক মূলধন 1,80,000, এটার উপরে 5% সুদ পুরো বছরের। কাউকে পার্সেন্ট দিয়ে গুণ দিলে, যেমন আমি 1,80,000কে 5% দিয়ে গুণ দিয়েছি, এখানের রেজাল্ট যা বের হবে সেটা কি পুরো 1 বছরের রেজাল্ট, তাই না বলো? প্লাস এখন আমরা কি করব? ওই যে অতিরিক্ত মূলধন 50,000, এটার উপরেও 5% সুদ ধরব। তো 50,000 গুণ 5%, এই মানটুকু দ্বারা কি বোঝাচ্ছে? 1 বছরের সুদ। কি বোঝাচ্ছে? বাট আমরা কি অতিরিক্ত মূলধনের উপর 1 বছরের সুদ ধরবো না, কারণ স্বপন বছরের মাঝামাঝিতে দিয়েছে অতিরিক্ত মূলধনটা। তাহলে আমরা কয় মাসের সুদ ধরবো? 6 মাসের। কয় মাসের? 6 মাসের। বুঝতে পারছো? ওকে, তাহলে কত হয় এখানে? 9,000 প্লাস এখানে কত হয়? 1250 টাকা হয় মনে হয়। তাহলে 10,250 টাকা। ওকে স্যার, আমরা স্বপনের সুদের পরিমাণ পেয়ে গেলাম। ওকে, আচ্ছা স্বপনেরটা হলো, এবার কারটা বলো? এবার হলো শোভনেরটা। আচ্ছা শোভনের মূলধন কত? 1,60,000 টাকা।
এইটার উপরে আমরা 5% ধরবো, তাই না? 8,000 টাকা। আর তো কিছু নাই আছে? নো। এরপরে কারটা? সুমি। শোভনের পর কে? সুমি। সুমির মূলধন কত বলো? 1,40,000 টাকা। এটার উপরে আমরা কয় পার্সেন্ট ধরবো? 5%। কত হয়? 7,000 টাকা। ওকে স্যার, হলো? আচ্ছা, তাহলে আমাদের ক কিন্তু হয়ে গেছে। দেখো মানে এত বড় কোয়েশ্চেন তো অবভিয়াসলি দিবে না, হয় মূলধনের সুদ, নয়তো ঋণের সুদ, নয়তো উত্তোলনের সুদ, যে কোনো একটা দিবে। বাট আমরা কি করলাম? পুরোটাই করে নিলাম। তবে দেখো, এটা করে নেওয়া ভালো হয়েছে, কারণ তুমি যদি ম্যাথটা কমপ্লিট করতে চাও তখন কিন্তু তোমাকে এই সব মানগুলোই বের করতে হবে। হয়তো ক্যালকুলেশন দেখাইতে হবে না, বাট ক্যালকুলেটরে কিন্তু ঠিকই তোমাকে কি করতে হবে? এই ক্যালকুলেশনগুলো করতে হবে, তাই না বলো? আচ্ছা, তো এখন আমরা খ করতেছি। দেখো আমাদের ম্যাথটা কিন্তু এখন শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো রান্নার সব উপকরণ রেডি, এখন জাস্ট আমরা হ্যাঁ এই আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো? স্বপন, শোভন ও সুমি এর লাভ লোকসান আবন্টন হিসাব। আবন্টন হিসাব, তাই না? আমরা আবন্টন হিসাব কবে করি জানো? 31 ডিসেম্বর 2000 কত সাল? এটা 2018 সালের সমাপ্ত বছরের জন্য। সমাপ্ত বছরের জন্য কথাটা কিন্তু অবভিয়াসলি লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটাকে সমান 2 ভাগ করে দিব। ওকে, সমান 2 ভাগ করলাম। আচ্ছা, বিবরণ টাকা, বিবরণ টাকা। ওকে, এই সাইডটা কি সাইড? ডেবিট। আর এই সাইডটা ক্রেডিট। হলো? ওকে ফাইন। এখন আসো আমরা স্টার্ট করি। হ্যাঁ, ফার্স্টে আমরা কি লিখবো বলো? নেট মুনাফা। অনেকে এখানে লাভ লোকসান হিসাব লেখে বা আয় বিবরণী লেখে, এটা না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, নেট মুনাফা দিয়ে আমরা স্টার্ট করবো, তাই না? ক্রেডিটটা কত বলো তো আমাদের নেট মুনাফা? 1,35,000 লিখলাম। আচ্ছা, এরপরে কি বসাবো যেন? উত্তোলনের সুদ। কি বসাবো? তবে উত্তোলনের সুদটা কি জাস্ট এখানে বসবে? উত্তোলনের সুদ এখানে বসলো আবন্টনে, পরে কোথায় চলে যাবে? মূলধনে। তাহলে আবন্টনের যে তথ্যটা যেখানে যাবে হেডলাইনে ওর নামটা লিখতে হবে। তাহলে উত্তোলনের সুদটা মূলধনে যাবে, তাই আগে আমরা লিখে রাখি অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন, অংশীদারদের মূলধন হিসাব, হেডলাইনটা দিলাম। ওকে, উত্তোলনের সুদ বসাবো আমরা এখানে। উত্তোলনের সুদ। তাহলে উত্তোলনের সুদ লিখার আগে কি লিখে নিলাম? অংশীদারদের মূলধন হিসাব। কেন? কারণ উত্তোলনের সুদটা আবন্টনে বসলেও পরে এটা কোথায় যাবে? মূলধনে। এই কারণে মূলধন হিসাব লিখছি। যদি এটা পরে চলতি হিসাবে যেত তাহলে আমরা লিখতাম অংশীদারদের চলতি হিসাব। যদি এটা ঋণ হিসাবে যেত, অংশীদারদের ঋণ হিসাব। তার মানে আবন্টনের তথ্যটা পরবর্তীতে যেখানে যাবে হেডলাইনে ওই নামটা লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা, উত্তোলনের সুদ লিখলাম। এখন বল, উত্তোলনের সুদ কি শুধু একজনের নাকি তিনজনেরই? তিনজনেরই। আমরা বের করলাম না একটু আগে, স্বপন দেন কি? শোভন দেন কি? সুমি। একটু আগে আমরা ক্যালকুলেট করলাম, তাই না বলো? ওই যে কতে উত্তোলনের সুদ ক্যালকুলেট করেছি না? আচ্ছা, স্বপনের কয় টাকা ছিল? 390 টাকা। তারপরে শোভনের কত ছিল? 240 টাকা। সুমির 165 টাকা। আমরা ওই যে ক্যালকুলেট করে রেখেছিলাম, তাই না? এখন এই তিনোটাকে আমরা কি করব? যোগ করব। যোগ করে এই জায়গাটায় যোগফল বসাই দিব। 390 যোগ 240 যোগ 165, 795। কত স্যার? এখন কি বসার কথা? পণ্য উত্তোলন, বাট নাই, আমরা বসাবো না।
আবন্টনের ক্রেডিট ডান। এবার আমরা আবন্টনের কোথায় চলে আসবো? ডেবিট দিকে চলে আসবো। আচ্ছা, তাহলে আবন্টনের ডেবিটে ফার্স্টে কাকে বসাইতে হয়? ফার্স্টে মূলধনের সুদ। কিন্তু মূলধনের সুদ কি শুধু আবন্টনের ডেবিটেই বসবে, নাকি পরবর্তীতে এটা মূলধনে চলে যাবে? তাহলে মূলধনের সুদ কোথায় যাবে? আবন্টনের ডেবিটে বসার পর কোথায় যাবে? মূলধনের ক্রেডিটে। সো আমরা হেডলাইনে কি লিখবো? অংশীদারদের মূলধন হিসাব, তাই না? আচ্ছা, তাহলে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। এখানে আমরা লিখলাম মূলধনের সুদ। আচ্ছা, মূলধনের সুদ কি জাস্ট একজন না তিনজনই? তিনজনই পাবে, তাই না? স্বপন, শোভন আর কে? সুমি। আচ্ছা, আমরা মূলধনের সুদ তো ক্যালকুলেট করেছি না? এই যে এখানে ক্যালকুলেট করা আছে। স্বপনের কত? 10,250, শোভন 8,000 আর সুমি 7,000। এগুলোকে আমরা এখন যোগ করে দিব। এখানে 15 হয় 25,250 হলো। স্যার একটা খেয়াল করছো, উত্তোলনের সুদের উপরে আমরা হেডলাইন দিচ্ছি, তাই না? মূলধন হিসাব কেন? কারণ উত্তোলনের সুদটা এরপরে মূলধনে যাবে। আবার মূলধনের সুদের উপরেও আমরা হেডলাইন দিলাম কি? মূলধন হিসাব। কেন? মূলধনের সুদটা পরবর্তীতে মূলধনের ক্রেডিটে যাবে, তাই না? নেট মুনাফার উপরে আমরা কি হেডলাইন দিচ্ছি? কেন দিই নাই বলো? এটা যাবে না। ওকে, আচ্ছা। তো আবন্টনের ডেবিটের যদিও 5টা বসার কথা, বাট ওই যে আমরা অ্যানালাইসিস করে কয়টা পেয়েছিলাম? 3টা। মূলধনের সুদ, যদিও ঋণের সুদ আসছে প্রশ্নে বসানোর কথা, বাট বসাবো না, সমন্বয়ের পর বলছে। এরপরে কে বসার কথা? বেতন। বেতনকে বসাবো না? হ্যাঁ, বসাবো। আচ্ছা, তাহলে বেতন বসানোর আগে হেডলাইন দিব নাকি দিব না? কারণ বেতন কোথায় যাবে? মূলধনে চলে যাবে। তাহলে আমরা এখানে লিখি অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা এখানে লিখতেছি কি? বেতন। আচ্ছা, বেতন কয়জন পাবে? 2 জন পাবে। এই যে এখানে দেওয়া আছে বেতন 2 জন পাবে। স্বপন প্রতি মাসে পাবে কত? 2,000। আর সুমি প্রতি মাসে পাবে কত? 1,500। তাহলে আমরা ফার্স্টে কি লিখব? স্বপন। দেখো, স্বপন 2,000 যে পাবে, 2,000 কি 1 বছরের জন্য পাবে না 1 মাসের জন্য? 1 মাসের জন্য পাবে 2,000। তাহলে 12 মাসের জন্য কত পাবে? 24। তাহলে আমরা এখানে এটা দেখাইতেও পারো চাইলে, গুণ 12, তাহলে কত হয়? 24,000। চাইলে এভাবে দেখাতে পারো। আচ্ছা, সুমি বেতন পাবে কত বলো তো? 1,500 1 মাসের জন্য, গুণ 12, তাহলে কত হয় বলো? 15,000 18,000। এই যে এখন যোগ করে আমি এখানে বসাবো, যেহেতু 2টা। তাহলে 24,000 যোগ 18,000, টোটাল কত হচ্ছে? 42,000। ওকে। আচ্ছা, তাহলে মূলধনের সুদ বসালাম, দেন ঋণের সুদ বসার কথা বসাই নাই সমন্বয়ের পর বলার কারণে, দেন বেতন আছে বসালাম, দেন কমিশন বসানোর কথা। কমিশন কি আছে? নাই, আমাদের কোয়েশ্চেনে কমিশন নাই, ওটা বাদ। এখন কি বসাবো? মুনাফার অংশ। কি বসাবো? মুনাফার অংশ। আচ্ছা, মুনাফার অংশ আছে না বলো? হ্যাঁ, বসাবো। আর মুনাফার অংশ কি এখানেই বসবে নাকি পরে আবার মূলধনে চলে যাবে? সো হেডলাইন দিব নাকি দিব না? দিব। অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। এখানে আমরা কি লিখব? মুনাফার অংশ, মুনাফার অংশ, রাইট? আচ্ছা, এখন বলো তো স্যার, মুনাফার অংশ একজন পাবে না সবাই পাবে? সবাই পাবে। ফার্স্টে কে? স্বপন, তারপরে শোভন, তারপর সুমি, 3 জনই পাবে, তাই না বলো? কিন্তু কত পাবে এটা আমরা জানি না, আমরা এটা বের করব। আচ্ছা, তো মুনাফার অংশ যদি আমরা ক্যালকুলেট করতে চাই, প্রথম কাজ হলো এই যে ক্রেডিটগুলোকে যোগ করে যোগফলটা 2 সাইডেই বসাইতে হবে। ক্রেডিটের যোগফলটা আমি ক্রেডিটেও বসাবো, ডেবিটেও বসাবো। তাহলে বসিয়ে ফেলি। হ্যাঁ, 1,35,000 + 795 ইকুয়াল 1,35,000
35,795, রাইট? এটা আমরা ক্লোজ করে দিলাম, 1,35,795 ক্লোজ করে দিলাম। আমরা কি বুঝতে পারছি? তাহলে মুনাফার অংশ বের করার জন্য ফার্স্টে ক্রেডিটের যোগফলটা ক্রেডিট অ্যান্ড ডেবিট দুই সাইডে বসালাম। এবার আমরা কি করব জানো, এই যে ক্রেডিটের যোগফল, এই যোগফল থেকে আমরা ডেবিটের আইটেমগুলো বাদ দিয়ে দিব। তার মানে 1,35,795, এখান থেকে মাইনাস করব কত, 25,250, দেন মাইনাস করব কত, 42,000, ইকুয়াল 68,545। এই যে রেজাল্টটা পেলাম, এই তিনজনের লাস্টে কে, সুমি, এই সুমির সোজা টাকার কলামে বসাবো, মেইন কলামে 68,545। তোমরা কি বুঝেছো? এই যে টাকাটা, এই টাকাটার নাম কি জানো, বন্টনযোগ্য মুনাফা। কি স্যার? দেখো আমরা কিন্তু এই নিট মুনাফা তিনজনের মধ্যে ভাগ করব না, আমরা এই টাকাটাকে ভাগ করে দেব। এই কারণে এটার নাম হচ্ছে কি স্যার, বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফাটাকে বলো তো আমরা কত ভাগ করব? 41 ভাগ, 12 ভাগ, 13 ভাগ, 16 ভাগ, টোটাল কত, 41 ভাগ। তার মানে এই টাকাটাকে আমরা 41 ভাগ করব। ওকে, এই 41 ভাগের 12 ভাগ কে পাবে? 41 ভাগের 13 ভাগ, 41 ভাগের 16 ভাগ সুমি। আচ্ছা, তো ভাগ বাটোয়ারা করার সময় একটা জিনিস দেখো, আচ্ছা আমরা একটা খসড়া করি, হ্যাঁ? তাহলে এইখানে ওই যে এখানে কি আছে বলো তো, এইখানে একটা, এটাকে কি বলে, নিশ্চয়তা আছে। কি আছে? নিশ্চয়তা। কাকে নিশ্চয়তা দেয়া হয়েছে? শোভন। মিনিমাম কত পাবে? এই নিশ্চয়তাটা কে দিছে? স্বপন দিছে। তাহলে শোভন কত পায় আগে আমরা সেটা দেখি। হ্যাঁ, আগে আমরা দুইজনেরটা দেখি, শোভন কত পায়, স্বপন কত পায়, আগে আমরা এটা দেখি। হ্যাঁ, তাহলে আসো এটাকে আমরা ভাগ করব কত, এই প্লেস কথা না, ভাগ কত, 41। আচ্ছা এবার গুণ দাও কত দিয়ে, শোভন 13 ভাগ, তাহলে গুণ দাও 13 দিয়ে। আচ্ছা দেখো, তাহলে শোভন পাচ্ছে কত দেখাই, আমি জাস্ট রাফ দেখাচ্ছি। তো শোভন পাচ্ছে 21,734। ইন্নানিল্লাহ বলো, ইন্নানিল্লাহ। কারণ নিশ্চয়তা আছে, তো বাসটা কে খাবে বলো, যে দিছে সে খাবে। আচ্ছা কত খাবে ওটা পরে, আগে তারটা আমরা একটু বের করি। হ্যাঁ, আচ্ছা আসো এবার আমরা স্বপনেরটা বের করি। হ্যাঁ, আচ্ছা স্বপন প্লিজ কথা না, আবার দেখো 68,545কে কয় ভাগ করব, 41 ভাগ। স্বপন পাবে কত, 12 ভাগ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো 68,545 ভাগ কত, 41 গুণ 12, তাহলে কত হয়, 20,062। কত হয় স্যার, 20,062। এইটা হলো কি বর্তমান অবস্থা। হ্যাঁ, আচ্ছা আসো সুমি কত পাবে বলো, এই টাকাটার, এই যে 68,545 ভাগ করো 41, গুণ দিবা কত দিয়ে, 16 দিয়ে, তাহলে সুমি পাবে 26,749। 26,749। দেখো এই নিয়ম অনুযায়ী আমি এই টাকাটা ভাগ করে দিলাম। এখন বলো সুমি 26,749 পাচ্ছে। আচ্ছা সুমির কি কোনো ভেজাল আছে? সুমিকে কি কেউ নিশ্চয়তা দিছে? না। সুমি কি কাউকে নিশ্চয়তা দিছে? হ্যাঁ, সুমি নিরপেক্ষ মানুষ, ও ওর টাকা নিয়ে বাড়ি যাবে, ওর কোনো ঝামেলা নেই। কিন্তু গ্যাঞ্জামটা বাঁধবে কার কার মধ্যে, স্বপন আর শোনার মারামারি, পারাবারি, কাটাকাটি। হ্যাঁ, আচ্ছা এখন বলো গ্যাঞ্জামটা কেন? কারণ শোভনকে বলা হয়েছে সে মিনিমাম কত পাবে। এখন কি শোভন এই টাকাটা নিতে চাইবে? নিতে চাইবে না। শোভনকে কত দিতে হবে? 30,000ই দিতে হবে। এখন যদি শোভনকে 30,000 দাও, তা ঘাটতি টাকাটা কে দিবে? নিশ্চয়তা দিছে কে? স্বপন। তার মানে দেখো এখন প্লিজ 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 দেখো, এখন দেখো তাহলে প্লিজ শোভন কত পাচ্ছে? শোভন পাচ্ছে কত? বাট অ্যাকচুয়ালি শোভনের ভাগে আছে কত? 21,734 নাকি? তাহলে ঘাটতি কত? তো এটা থেকে এটা মাইনাস করতে হবে, তাই না? তাহলে আমরা 30,000 টাকা থেকে মাইনাস করব
21,734 কত হয়? 8,266। এটা কি ঘাটতি। এখন আসো, এই যে ঘাটতি, এই ঘাটতিটা কে বহন করবে? তাহলে স্বপনের টাকা কত বলো? 20,062। এইখান থেকে স্বপন ঘাটতি দিবে, তার মানে এই টাকাটা বাদ। 8,266 স্বপনের টাকা থেকে ঘাটতিটা মাইনাস করে দিলাম। তাহলে স্বপনের ভাগে কত পড়তেছে? 11,796। আচ্ছা, 11,796 টাকা, এই 96 টাকা হচ্ছে 11,000। ও আমি এটা কেন লিখলাম, সরি। 11,000 এই, আচ্ছা 11 হয়েছে তো, 11,796। ওকে, আর শোভনের এইখানে আমরা কত লিখবো? 30,000 লিখবো। সবাই কি বুঝতে পারলা? ওকে, তার মানে কেন যে এইবারটা নিশ্চয়তা দিতে গেল, নিশ্চয়তা দিয়ে দেখো ও বিপদে পড়ছে, আমাদেরও বিপদে ফেলছে, তাই না বলো? হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারলাম? দেখো আমাদের কিন্তু আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবটা হয়ে গেল। সবাই কি বুঝতে পেরেছ? আচ্ছা, তো আমরা এখানে লিখে, আচ্ছা এখন আমরা এখন কি করবো স্যার বলো? আমরা এখন করব। হ্যাঁ, তাহলে স্বপন, শোভন ও কে বলো? ওকে, সুমি। স্বপন, শোভন ও সুমি এর মূলধন হিসাব, দেখো স্যার এখন আমাদের বেশি একটা টাইম লাগবে না। হ্যাঁ, আমরা সহজেই করে ফেলতে পারবো। মূলধন হিসাবটা অলওয়েজ ইজি হয়, বুঝছো? ঝামেলাটা বাঁধে, এটাকে আরেকটু বড় করে দিই। তারিখ, হ্যাঁ এটা তারিখ। আচ্ছা, কয়জন অংশীদার বলো তো? তাহলে 3টা টাকার ঘর হবে, 1, 2, 3। তারিখ বিবরণ, ওকে। এখানে কি হবে? স্বপন, এখানে কি শোভন, আর এখানে কি হবে? সুমি। এটা হলো কি ক্রেডিট। আচ্ছা, এই সাইডটা কি স্যার? ডেবিট। আমরা করতেছি। হ্যাঁ, এটা হলো ডেবিট। তারিখ 1, 2, 3। বিবরণ, এটা হলো স্বপন, শোভন, আর এটা কি? সুমি। ওকে স্যার, আসো তাহলে আমরা স্টার্ট করি। কত সাল? 2018 ইং, 2018 ইং। ওকে, আচ্ছা 2018 ইং। ওকে, আচ্ছা তাহলে মূলধন হিসাবে স্টার্ট করতে হয় কি দিয়ে? প্রারম্ভিক মূলধন দিয়ে। আচ্ছা, তাহলে জানু 1 প্রারম্ভিক মূলধন আমরা এখানে বসাবো। কি নামে বসাবো? ব্যালেন্স বিডি নামে। স্যার প্লিজ কথা না, ব্যালেন্স বিডি। ওকে, তো আমরা ব্যালেন্স বিডি নামে এখন কি বসাবো? প্রারম্ভিক মূলধন বসাবো। বলো প্রারম্ভিক মূলধন স্বপনের কত? 1,80,000। শোভনের কত? 1,60,000। সুমির কত? 1,40,000। বাস বসিয়ে দিলাম, আমাদের প্রথম কাজ শেষ। এবার দ্বিতীয় কাজ কি? অতিরিক্ত মূলধনকে আমরা ক্রেডিটে বসাবো। অতিরিক্ত মূলধন আছে না নাই? কার? স্বপনের। কত? 50,000। কবে দিছে? বছরের মাঝামাঝি, তার মানে কি জুলাইয়ের 1। তাহলে তারিখ কত দিবা বলো? জুলাই 1। আমরা এখানে কি লিখব? নগদান হিসাব। কি লিখবো স্যার? নগদান হিসাব। 50,000 টাকা। এটা বসবে কার ঘরে? স্বপনের ঘরে। বাকিগুলো ডট ডট। তারা দেয় নাই, তাদের ঘরে কিছু বসবেও না। 3 নাম্বার কাজ কি? নগদ উত্তোলনকে বসাবো কোথায়? ডেবিট দিকে। তারিখ কত হবে? দেখো প্রতি মাসে উত্তোলন করছে, সো আমরা যেহেতু প্রতি মাসে উত্তোলন করছে 12 বার হবে, তাই না? আমরা লাস্ট তারিখটা ইউজ করবো বছরের, ডিসেম্বরের 31 তারিখ। ওকে, আমরা এখানে লিখবো নগদ উত্তোলন। ওকে,
স্যার দেখো সুদ ধরার সময় তুমি 12, 11, 13 ধরছো, কিন্তু মোট করার সময় তুমি 12ই ধরবা। আচ্ছা প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে কয়বার করবে? 12 বার। মাঝামাঝিতে করলেও কয়বার? শেষে করলেও কয়বার? উত্তোলন কিন্তু 12 বারই করবে। বাট সুদ তুমি কখনো 12 বার ধরতেছো, কখনো 13 বার ধরতেছো, কখনো 11 বার ধরতেছো। ওটা সুদ ধরার ক্ষেত্রে, শুরু শেষ মাঝামাঝি। মোট করার ক্ষেত্রে কিন্তু এরকমটা না। তাহলে তুমি একটু বলো তো স্যার, এইখানে এই যে স্বপন প্রতি মাসে কত করে উত্তোলন করছে? 1200 করে। তো 1200 গুণ 12 কত হয়? 14,400। কত হয়? 14,400। তাহলে স্বপন হবে 14,400। কীভাবে পেলাম? 1200-কে 12 দিয়ে গুণ দিলাম। আচ্ছা এরপরে কে? শোভন। শোভন কি করছে? প্রতি মাসে 800 টাকা করে উত্তোলন করছে। তাহলে 800 গুণ 12 তাহলে কত হয়? 9,600। শোভনের কত স্যার? 9,600। বুঝতে পারলাম? সুমি কত? 600 টাকা করে উত্তোলন করছে প্রতি মাস। 600 গুণ 12 কত হয়? 7,200। তাই না? বলো কত হয়? হ্যাঁ ক্যালকুলেট করছি। আচ্ছা 7,200। আচ্ছা ওকে। না মানে একটা কথা বলি ভাই, অ্যাডমিশন টেস্টে যেহেতু আমি বিউপিতে পড়ছি, তো ক্যালকুলেটর তো ইউজ করতে দেয় নাই। আচ্ছা আমরা শেষ করি। হ্যাঁ এখানে তাহলে আমরা দেখো 3টা ধাপ শেষ করে ফেললাম। এবার আমাদের 4 নাম্বার ধাপটা কি বলো? এই যে আবন্টনের ডেবিটে আমরা যাদেরকে বসিয়েছি, প্লিজ স্যার, আবন্টনের ডেবিটে আমরা যাদেরকে বসিয়েছি তাদেরকে এনে কোথায় বসাবো? মূলধনের ক্রেডিট। তাহলে মূলধনের ক্রেডিটে কয়টা বসবে বলো তো? 3টা, তাই না? বলো। তাহলে আমরা এখানে লিখি। আচ্ছা তাহলে আমরা এখানে একটা হেডলাইন দিই এখন। হ্যাঁ, লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব। আচ্ছা আমরা এই হেডলাইনটা কেন দিলাম বলো তো? এখন আমরা এখানে যাদেরকেই লিখবো তারা সবাই কোত্থেকে আসবে? আবন্টন থেকে। আর আবন্টনের তারিখ কত? সো প্রত্যেকের তারিখ কত হবে? ডিসেম্বর 31। তাহলে ডিসেম্বর 31। ওকে, অ্যাট ফার্স্ট আমরা কাকে বসাবো বলো? মূলধনের সুদ। আমরা এখানে লিখি মূলধনের সুদ। আচ্ছা স্যার মূলধনের সুদ লিখলাম, যার যারটা তার তার ঘরে। স্বপনের ঘরে কত বলো? ভাই আমাকে একটু হেল্প করো প্লিজ। 10,250। শোভন 8,000। সুমি 7,000। আচ্ছা এইবার আসো ডিসেম্বর 31 কি বসাবো বলো তো? বেতন। কি বসাবো? বেতন। আচ্ছা বেতন কার ঘরে বসবে? স্বপনের ঘরে কত বসবে? 24,000 নাকি 11 কেন বলবে? এই বেটা, এই যে স্বপন কত? 24,000 না? তাহলে বেতন স্বপনের ঘরে কত বসবে? বসাইলে গোল্লা খাবা। কেন? কারণ স্বপন বেতন নিয়ে নিস। তা স্বপনের বেতন যদিও আবন্টনে বসছে, বাট এটা মূলধনে বসানো যাবে না। হ্যাঁ এই যে মাথায় থাকবে না। এর জন্য আবন্টনের তথ্য মূলধনে আনার ক্ষেত্রে কি চিন্তা করতে হবে? নিছে নাকি নেয় নাই? এখন বলো নিছে নাকি নেয় নাই? তাহলে স্বপন কিন্তু বেতন নিয়ে নিস। সো স্বপনের বেতনটা আবন্টনে এই মূলধনে আসবে না। বাট সুমির বেতন কি নিছে? না। তাহলে সুমির বেতন 18,000 আসবে। জি জি জি, এই কাহিনী আমি 2 দিন ধরে পড়াচ্ছি। 3 দিন। আচ্ছা 18,000 টাকা। ওকে লাস্ট ওয়ান কি? মুনাফার অংশ। আচ্ছা মুনাফার অংশ আসবে তাই না? 31 মুনাফার। আচ্ছা মুনাফার অংশ প্লিজ স্যার। তো আমরা এখন মুনাফার অংশ বসাচ্ছে। আচ্ছা স্বপনের ঘরে কত? 11,796। 11,796। ওকে, অনেক কনজাস্টেড হয়ে গেছে। আচ্ছা শোভন কত? 30,000 তাই না? আর সুমি কত? 26,749। 26,749। ঠিক আছে স্যার। আচ্ছা বসানো কি কমপ্লিট? ওকে, তো বসানো শেষ। এখন আমাদেরকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? ব্যালেন্স। ওকে ফাইন। তো ব্যালেন্স করার নিয়ম কি আমরা জানি না? আচ্ছা ব্যালেন্স করার নিয়ম আমরা কি 3টা ব্যালেন্স একসাথে করে ফেলবো? নো অবভিয়াসলি নট।
আমরা আলাদা আলাদা করে করব। ফার্স্টে কাটটা করতে চাও বলো? কোন পাশে? ভ্যাজাইলাটা কে কে? সুমি। ওকে ওকে, তাহলে আমরা সুমির ব্যালেন্স করব। তো তুমি যার ব্যালেন্স করতে চাও তার কোন দিকটা বড় আগে দেখো। তো সুমির ডেবিট দিকে 7,200, ক্রেডিট দিকে অনেকগুলো, তাহলে কোন দিক বড়? তাহলে ব্যালেন্স করার নিয়ম, যেই দিক বড় ওই দিকের যোগফল দুই সাইডে বসাবা। তাহলে যেহেতু ক্রেডিট বড়, তাহলে আমরা কি করব? ক্রেডিটের যোগফল 1,40,000 যোগ 7,000 যোগ 18,000 যোগ 26,749, এই যোগফল কত হলো? 1,91,749। এই যে যোগফল, এই যোগফলটা আমরা ক্রেডিটেও বসাবো আবার ডেবিটেও বসাবো। সুমিরটা আবার এই না শোভনের ঘরে বসাই দিও না, বিশ্বাস নাই, আল্লাহই জানে। 1,91,749, এটা থেকে আমরা মাইনাস করব কত? 7,200। 1,84,500। ও মাই গড, টেস্ট করলাম, তোমরা মনোযোগ দিচ্ছ কি? আরে টেস্ট টেস্ট টেস্ট, হ্যাঁ না ঠিক আছে, গুড গুড, সবাই মনোযোগ দিতেছে। আচ্ছা, আমি ডেবিটের গুলারে ক্রেডিটে বসাইছি, রাইট? এখন ক্রেডিটের গুলা বসাইতে হবে না? তাহলে লাস্ট স্টেপটা তো করিই নাই। হ্যাঁ বলতে চাইছিলি তুই মনে মনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ক্রেডিটের তথ্যগুলো আমরা কি করব? আবন্টনের ডেবিটে বসাবো। ওকে ওকে, লাভ লোকসান, এই লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে ওকে, ডিসেম্বর 31, রাইট? আচ্ছা দেখো স্যার, আমরা কিন্তু নেট মুনাফার উপর কোনো হেডলাইন দেই নাই। কেন দেই নাই? কারণ নেট মুনাফা কোথাও যাবে না, জাস্ট এখানেই থাকবে। সো নেট মুনাফাকে আমরা মূলধনে নিব না। কাকে নিব বলো তো? উত্তোলনের সুদকে। তাহলে আমরা এখানে লিখি উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। আচ্ছা, উত্তোলনের সুদ। স্বপন কত? 390। শোভন কত? 240। সুমি কত? 165। হলো স্যার? আচ্ছা এবার প্লিজ দেখো, এখনও সুমির ডেবিটের চেয়ে ক্রেডিট বড়। সো ক্রেডিটের যোগফল আমরা ক্রেডিটেও বসালাম, ডেবিটেও বসালাম। এবার আমরা এই যোগফল থেকে ডেবিটগুলো মাইনাস করে দিই। তাহলে 1,91,749, এখান থেকে আমরা মাইনাস করব 7,200, মাইনাস করব 165। তাহলে কত হয়? 1,84,384। 1,84,384। ওকে স্যার, এই যে টাকা, এই টাকাটার নাম কি হবে বলো? ব্যালেন্স সিডি। কি নাম হবে? আর তারিখ কত হবে? ডিসেম্বরের 31। আমরা অলওয়েজ ওই ডিসেম্বরের 31 তারিখে বসাবো ব্যালেন্স সিডিতে। তাহলে আমরা কি সুমির ব্যালেন্স সিডি পেলাম। এখন সেমভাবে আমরা কি করব? শোভনেরটা করব, সেমভাবে আমরা স্বপনেরটা করব। চলো শোভনেরটা করি। 1,60,000 প্লাস 8,000, 1,60,000 প্লাস 8,000 প্লাস 30,000 ইকুয়াল, হ্যাঁ ও আচ্ছা এটা ঠিক আছে, 1,98,000। আচ্ছা আচ্ছা, ধমক ফেরত, ধমক ফেরত। 1,00,000। আর তুমি বলবা না যে আমি যোগফল, এই তোমরা তাড়াতাড়ি করতে বলে আমার ভেজালে ফেলে দিস, মনে হইতেছে আমি পরীক্ষা দিতেছি। 1,98,000, ঠিক আছে। এই 1,98,000 থেকে মাইনাস করবো 9,600, এই যে ক্যালকুলেটর ভুল করতেছি, 9,600 মাইনাস 240, 1,88,160, ঠিক আছে। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান 1,80,000 প্লাস 50,000 যোগ 10,250 যোগ 11,796, 2,52,046। আচ্ছা 2,52,046। আচ্ছা তাহলে এখানে বসাই 2,52,046 ক্লোজ। মানে এটার থেকে এগুলা মাইনাস করবো নাকি? মাইনাস 14,400
-390, তাহলে হয় 2,37,256। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট আমার জায়গার অভাবে এরকমটা হচ্ছে। 2,37,256। স্যার, তোমরা যখন মূলধন হিসাব করবা, হ্যাঁ, তখন খাতাটাই যে এইভাবে রোটেট করে নিবা, কেউ এইভাবে করতে যেও না, এইভাবে হ্যাঁ এইভাবে রোটেট করে নিবা, ওকে, মানে ল্যান্ডস্কেপে আর কি করবা। হ্যাঁ, তাহলে স্যার আমরা কি দেখতে পেলাম, যে জানুয়ারির 1 তারিখে স্বপনের প্রারম্ভিক মূলধন ছিল কত, 1,80,000, কিন্তু ডিসেম্বর 31 তারিখে স্বপনের সমাপনী মূলধন কত, 2,37,256 টাকা, তার মানে প্রারম্ভিক মূলধন বেড়ে গেছে। সেমভাবে শোভনের প্রারম্ভিক মূলধন ছিল 1,60,000, বাট সমাপনী মূলধন কত, 1,88,160, আর সুমির কত ছিল 1,40,000, বাট সমাপনী মূলধন কত, 1,84,384। দেখো অনেকে আবার কি করে, ব্যালেন্স সিডিটাকে ব্যালেন্স বিডি করে দেয়। তো তুমি যদি সিডিকে বিডি করতে চাও, তাহলে পরের তারিখটা ইউজ করতে হবে, অর্থাৎ 2018-র পরিবর্তে এখানে কি লিখবা, 2019 জানুয়ারির 1, এরপরে এটা বসাই দিবে। অর্থাৎ সিডি ডেবিটে থাকলে বিডি কোথায় হবে, ক্রেডিটে, সিডি ক্রেডিটে থাকলে বিডি কী হবে, ডেবিটে। বাট এটা করা নট নেসেসারি, হ্যাঁ, এটা দরকার নেই, না করলেও সমস্যা নেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম স্যার? ওকে, এটা বিশাল বড় একটা ম্যাথ ছিল, বাট তোমরা বলো, হ্যাঁ অনেক বড় ছিল, অনেক ক্যালকুলেশন ছিল, বাট এমন কিছু ছিল যেটা আমরা বুঝি নাই? নো, আমরা কিন্তু সব বুঝতে পারছি, বিকজ ওই বেসিক ক্লাসগুলো করার পর আমরা কিন্তু ম্যাথটা অ্যানালাইসিস করে দেন কে কোথায় যাবে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এখন এত বড় ক্রিটিক্যাল একটা ম্যাথ তোমাকে হয়তো দিবে না, বাট এই ম্যাথটা যদি তুমি বুঝে বুঝে 2-3 বার প্র্যাকটিস করো, তাহলে যত কঠিন ম্যাথই দেখ এই অধ্যায় থেকে ইনশাল্লাহ তোমরা পারবা। ওকে, তো হোমওয়ার্ক হলো তোমরা এই ম্যাথটাকেই বাসায় 2-3 বার করবা। ঠিক আছে, বাই।